ওনারা এমন পর্যায়ের লোক, ওনাদের মানে ওনারা যদি চাইতো আমরা উড়ে যাবো, উপর দিয়ে যাবো, তাও দেওয়া তো, কিন্তু পোষণের জন্য তারা তো ব্যবহার করতো। নেক্সট কি আছে? নেক্সট কি আছে? হ্যালো, আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। বেশ বেশ বেশ, গুড মর্নিং। আচ্ছা, এবার তোদের যেটা বলে দিই। আচ্ছা, রয়েছে, এই সামন্ত বোধহয় রয়েছে, মনে হচ্ছে, দেখলাম বোধহয়। হ্যাঁ, যাই হোক, আসা যাওয়া হচ্ছে, কানেকশন প্রবলেম হচ্ছে বোধহয় তোদের। শুরু করবো নাকি ওয়েট করবো? তিনজন, তাহলে শুরু করছি। হুম, আচ্ছা, তোদেরকে বলে দিই, যেটা হচ্ছে, যা হোক, অনেকদিন পরে আমরা শুরু করছি এই আর কি। যেটা হচ্ছে, আমরা প্রিভিয়াসলি যে জায়গাটা করেছিলাম, তো এই জায়গাটা মোটামুটি আমরা করে ফেলেছিলাম। এটা হচ্ছে আমাদের সিলেবাস। সেট থিওরি মানে সেট সি নার যে জায়গাটা ছিল, ওই সেটি নারের জায়গাটা আমরা করে ফেলেছি। তো বেসিক্যালি ওই বাউন্ডেড ব্যাপারটা, যে যে জিনিসটা, বা সুপ্রিমাম, ইনফিমাম, বা কমপ্লিটনেস প্রপার্টি, এই জায়গাগুলো আমরা করেছি, বা আর্কিমিডিয়ান প্রপার্টি। তো এই জিনিসগুলো করেছিলাম আমার যতদূর মনে পড়ছে। আচ্ছা, হয়তো একটা জিনিস ওই লাস্ট জায়গাটা করিনি, যেটা হচ্ছে ক্লাস্টার পয়েন্ট আর বোলজান ওয়েস্টার্স থিওরেম। দুটো খুব সহজ জিনিস আছে, যাই হোক, এই দুটো আমি, আচ্ছা, আজকে আমি করতে করতে মনস্থির করলাম যে সিকোয়েন্সটা পড়াবো। তো যাই হোক, এইটা আমার খেয়ালই ছিল না যে ক্লাস্টার পয়েন্ট এটা পড়ানো হয়নি। এটা রেখে ঠিক আছে, পরের দিন পড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কারণ আমার কাছে আপাতত কিছু খোলা নেই কোনো মেটেরিয়াল। তো আমার কাছে আপাতত সিকোয়েন্স আর সিরিজ রয়েছে। তো তাই জন্য সিকোয়েন্স সিরিজ শুরু করছি। আর এটা এর মধ্যেখানে কোনো একদিন বা পরের দিন এটা এই ক্লাস্টার পয়েন্ট, এটা কিছুই নেই, সিম্পল জিনিস। তোদের এখান থেকে ক্লাস, মানে তোরা ওই লিমিট পয়েন্টের কনসেপ্ট রয়েছে তোদের
সেট সিন আর যেহেতু পড়েছিস, সেই পয়েন্টগুলো একসাথে অনেক জায়গায়, এমন একটা কোনো ছোট জায়গার মধ্যে অনেক পয়েন্ট একসাথে থাকলে সেখানে একটা লিমিটিং বা লিমিটের একটা ধারণা চলে আসে। সেই লিমিটের ধারণা, সেটাকে ক্লাস্টার বলা হয়, ক্লাস্টার পয়েন্ট বেসিক্যালি। তো সেই ধারণা রয়েছে এবং সেই সংক্রান্ত বোলজন-ওয়েস্টার্স থিওরেম রয়েছে। তো এই এই জায়গাটা থেকে দু একটা, অনেক সময় আগের বারও দেখেছি দু একটা মানে অঙ্ক এসছে যে একটা সেট দিয়ে দিয়েছে, মানে কোনোভাবে ডিফাইন করে দিয়েছে, সেট ডিফাইন করা মানে সেটের পয়েন্টস গুলো ডিফাইন করে দিয়েছে। তো সেই পয়েন্টস থেকে বা সেই ডেফিনিশন থেকে তো জিজ্ঞাসা করেছে যে ক্লাস্টার পয়েন্ট কি হবে বা কোনগুলো ক্লাস্টার পয়েন্ট হবে, বা আহ, সেগুলো জিজ্ঞাসা করেছে, সেই ধরনের কোশ্চেন এসছে। তো যাই হোক, এটা আমি পরের দিন, এটা খুব বেশি সময় লাগবে না, 10-15 মিনিট লাগবে। তো নাহলে আমাকে আবার এখন মেটেরিয়াল বের করতে হবে, দরকার নেই। তো আমি আপাতত যেটা আজকে যা পড়াচ্ছি সেটা হচ্ছে এই পার্টটা, বেসিক্যালি এই পার্টটা। অ্যাকচুয়ালি সেকেন্ড প্যারাগ্রাফ যেটা তোরা দেখতে পাচ্ছিস, যেটা হচ্ছে বেসিক্যালি পুরোটাই হচ্ছে সিকোয়েন্স। তো সিকোয়েন্সের এখানে যে থিওরেম গুলো আছে, খুব অল্প স্বল্প কিছু থিওরেম আছে আর প্রচুর অঙ্ক আছে। মানে আগের চ্যাপ্টারে যে যারা তোরা অঙ্ক করিসনি, মানে বেসিক্যালি পুরোটাই প্রায় থিওরেম এর উপর বেস করেছিল, এখানে সেই অঙ্কটা অনেকটাই বেশি রয়েছে। আর সামনটা যদি শুনতে পাস আমাকে, তো তোকে বলে রাখি যে আমাদের একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে গুগল ক্লাসরুম। সেই ক্লাসরুমে তুই তোর আইডিটা আমি তুই আমাকে একবার ফরওয়ার্ড করে দিবি, ইমেল আইডি, বা দরকার হলে আমি সেখান থেকে তোকে ইনভিটেশন পাঠিয়ে দেবো, অথবা তো আমি গ্রুপে পোস্ট করবো, বা প্রিভিয়াস আমাদের গ্রুপের যদি চ্যাট যত দেখতে পাবি না, যাই হোক। তো ওইখানে আমাদের যত ক্লাস হয়েছে সমস্ত ক্লাস, তার রেকর্ডিং এবং তার মেটেরিয়াল রয়েছে। তো তোকে সেখান থেকে সেই মেটেরিয়াল গুলো দেখতে হবে একের পর এক, পরের পর মেটেরিয়াল পার ডে ওয়াইজ রয়েছে, এবং সেগুলো থেকে মানে আমার ক্লাসগুলো রেকর্ড রয়েছে। তো সেগুলো তুই দেখবি এবং দেখে বোঝার চেষ্টা করবি। না বুঝতে পারলে আমাকে বলবি, আমি তো দরকার হলে তোর জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করব। তো এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা, এই জায়গাটা তোকে পড়তে হবে নিজেকে আগে, তারপর আমাকে বলবি, আমি নাহলে তোকে এক্সট্রা ক্লাস দিয়ে দেবো। আর যদি আমাকে শুনতে পাস এই মুহূর্তে, আমি জানি না তুই আমাকে শুনতে পাচ্ছিস কিনা, তো যাই হোক। আচ্ছা, আর আজকে যে জায়গাটা পড়াচ্ছি সেটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্সের সাথে, আচ্ছা তোর যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারিস, কোনো অসুবিধা নেই। আর সিকোয়েন্সের সাথে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে সিরিজ। বেসিক্যালি এই দুটো হচ্ছে ভাই ভাই ব্যাপার, মানে একটার সাথে অন্যটা ফ্রি। তো এই দুটো একসাথেই প্রায়, কিন্তু ওই যাই হোক গ্যাপ ট্যাপ দিয়ে রেখে লেগেছে। এবার জানি না তোদের এবারে সিলেবাস কতটুকু দিন চেঞ্জ হবে, মানে ছাঁট হবে, হতে পারে কোনোভাবে তোদের সিলেবাস কিছু কমলেও কমতে পারে, কিন্তু আমি জানি না, এখন অব্দি বোধহয় মিটিং হয়নি, বা কি কবে এক্স্যাক্টলি আমার জানা নেই। সুতরাং যেটুকুনি সিলেবাসে আছে আমার এই মুহূর্তে কিছু করার নেই, পুরোটাকেই করাতে হবে। তো এই যে দুটো জায়গা রয়েছে, সিকোয়েন্স আর সিরিজ, এই দুটো প্যারাগ্রাফ যেটা তোরা দেখতে পাচ্ছিস, এই জায়গা দুটো হচ্ছে নাম্বার তোলার খুব ভালো জায়গা। এর পরেরটা একটু নাম্বার তোলার সহজই ব্যাপার, কিন্তু এইখানে এই লাস্ট যে সিকোয়েন্স অফ সিরিজ অফ ফাংশন, এই দুটো জিনিস আছে, এটা একটু ইনভলভ, কারণ এটা একটু পড়াশোনা করতে হবে, এবং এই জায়গাটার আইডিয়াটা দাঁড়িয়ে আছে এই দুটো জায়গার উপরে। যাই হোক, আমি আর ওই জায়গায় সিলেবাস নিয়ে বেশি কথা বলছি না। তো এই হলো সিলেবাস। আর আমি মোটামুটি আজকে তাহলে সেটা জিনিসটা শুরু করবো, সেটা হচ্ছে সিকোয়েন্স। আচ্ছা, এই সুবিধা হয় অনলাইনে, ফ্রিতে প্রচুর অ্যাভেলেবেল মেটেরিয়াল পাওয়া যায়, আমাকে কিছু বানাতে হয় না। তো এই যাই হোক, এইটা কোনো একজন আইআইটির কোনো একজন প্রফেসর, তো তার মেটেরিয়াল দেখলাম খুব সহজেই পাওয়া যাচ্ছে, সুতরাং সেটা ডাউনলোড করে ফেললাম। দেখলাম 50-52 পাতা আছে, এবং এটা মানে ক্লাসরুমে বোঝানোর পক্ষে একদম চমৎকার স্লাইডস। আর কিছু মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়াল গুলো তোদেরকে পড়ে দেবো। সেগুলো তোর বিভিন্ন রকমের মেটেরিয়াল আছে। একটা হচ্ছে তোর অনেকটা, আচ্ছা, একটা বই টাইপের মেটেরিয়াল রয়েছে, এবং যাই হোক এগুলো আমি তোকে পরে দিচ্ছি। তো সিকোয়েন্স আর সিরিজ নিয়ে বলতে শুরু করার আগে তোর এই যে স্লাইডটা তোরা দেখতে পাচ্ছিস, যে এটা বেসিক্যালি একটু ম্যাথামেটিক্যাল আইডিয়া, সুতরাং সেভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করা না করে আমরা সহজে কিভাবে বুঝতে পারি সিকোয়েন্স জিনিসটা কি, সেটা কি নতুন কোনো জিনিস, না আমরা আগে থেকে জেনে এসছি, শুনে এসছি, এরকম টাইপের কোনো আইডিয়া,
সেই জায়গা থেকেই আমি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। সুতরাং এই স্লাইডটা আপাতত একটু পরে বলবো, আগে জিনিসটা সম্পর্কে আমি একটু ধারণা দিই, যাতে কিনা তোরা বুঝতে পারিস যে আমাদের লাইফে বা এর আগে মানে যখন পড়াশোনা করেছিস তখন আমরা কোথায় কোথায় এই ধরনের আইডিয়া আমরা ব্যবহার করেছি। আমি এটাকে একটু বড় করছি, বড় করলে তোরা বুঝতে পারবি। ধর আমি জানি না তোরা নাম শুনেছিস কিনা, এক নম্বর হচ্ছে, আচ্ছা সেটা বাদ দিয়েই বলতে পারি যে দুটো জিনিস বা দুটো সিকোয়েন্স বা সিরিজ, এই জিনিসের নাম তোরা সবসময় শুনে থাকবি বা শুনেছিস। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে জিওমেট্রিক। ঠিক আছে, এই দুটো জিনিস তোরা আশা করি তোরা 11 বা 9 10 যাই হোক কিছু একটা কোনো জায়গায় শুনে থেকেছিস। এবং এই ধরনের অ্যারিথমেটিক প্রোগ্রেশন সহজ কথা এরকম নাম পেয়েছিস। আর একটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। তো সেখানে কি কিছু নাম্বার, দেয়ার আর সাম নাম্বার, কিছু একটা অর্ডারে সাজানো রয়েছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে অর্ডারটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে আমি যখনই একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলছি অথবা জিওমেট্রিক প্রোগ্রেশন বলছি, আমি নাম্বারগুলোকে একটা মানে কোনো একটা অর্ডারে সাজিয়েছি। দেয়ার ইজ সাম অর্ডার, বিকজ কারণ কি তুই টার্মগুলোকে কোনোভাবে এদিক ওদিক করতে পারবি না। ফর এক্সাম্পল, এই যে ধর দুটো তোদের চোখের সামনে দুটো এক্সাম্পল তুলে ধরছি, একটা হচ্ছে 2 4 6 8 10, আর একটা হচ্ছে 1 3 5 7, দুটো এক্সাম্পল। একটু মনে করে দেখ বা বোঝার চেষ্টা করে দেখ, এই দুটোই হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন 2 করে করে বেড়েছে, ঠিক আছে, কমন ডিফারেন্স 2। আর এটাও একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এখানেও কমন ডিফারেন্স 2, দুটো দু রকম। তো এই ধরনের যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন রয়েছে, এরাও কিন্তু সিকোয়েন্সের মধ্যেই একটা অংশ, মানে এরা কিন্তু এক ধরনের সিকোয়েন্স। সুতরাং সিকোয়েন্সের ধারণা নতুন নয়, তোরা যে অ্যারিথমেটিক প্রোগ্রেশন পড়ে এসেছিস, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের যে নাম্বারগুলো, পরের পর যে নাম্বারগুলো, সেগুলোকে নিয়ে একটা যদি আমরা সেট তৈরি করি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন অনেক রকম ভাবে ডিফাইন হয়, অনেক ভাবে ছোটবেলায় ডিফাইন হয়ে যাবে, সেই জায়গাটা আসছি। কিন্তু সেটা ছাড়াও বেসিক আইডিয়া হচ্ছে, আমরা যেভাবে অ্যারিথমেটিক প্রোগ্রেশন করেছি, যে নাম্বারগুলো পরপর লিস্ট করেছি এবং তাদের মধ্যে একটা সার্টেন সম্পর্ক রয়েছে, এবং এইভাবে যে নাম্বারগুলোর যে একটা সেটের মধ্যে যদি আমরা ইনক্লুড করি, এই যে সেই সেটটাকে আমরা একটা সিকোয়েন্স বলতে পারি। ঠিক আছে, তো আরেক ধরনের জিনিস, আরেক ধরনের এক্সাম্পল, সেটা হচ্ছে তোর ফিবোনাকি। এটা আশা করি এটারও নাম তোরা শুনেছিস, ফিবোনাকি সিকোয়েন্স বা ফিবোনাকি সিরিজ। যাই হোক, সিরিজ আর সিকোয়েন্সের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। সিরিজ আর কিছুই না, সিরিজ হচ্ছে সিকোয়েন্সের টার্মগুলোর যোগফল। মানে আমি যদি বলি, যেমন এটা হচ্ছে অ্যারিথমেটিকের একটা প্রোগ্রেশন, এটা হচ্ছে সিকোয়েন্স বেসিক্যালি। এটাকে যখন সিরিজ হিসেবে বলবো তখন মাঝখানে একটা করে প্লাস সাইন চলে আসবে, মানে যে টার্ম গুলো তার সবকটা টার্মের যোগফল। সিকোয়েন্স মানে হচ্ছে যোগফল, এইটাই ধারণা। আচ্ছা, এবার ফিবোনাকি সিরিজ যেটা বলছিলাম, ফিবোনাকি আমরা অনেকেই জানি। তো বেসিক্যালি কি, এখানে ফার্স্ট দুটো টার্ম ডিফাইন করা রয়েছে, দুটোই হচ্ছে 1 and 1, আর তারপর সাবসিকুয়েন্ট যে টার্ম গুলো সেগুলো হচ্ছে তার প্রিভিয়াস যে দুটো টার্ম, সেই দুটো টার্মের সাম। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা ফিবোনাকি সিরিজ বা সিকোয়েন্স যাই হোক না কেন, আমরা এখন আপাতত সিকোয়েন্সের কথাই বলছি। সিকোয়েন্স মানে হচ্ছে যখন আমরা এভাবে কমা কমা দিয়ে টার্ম গুলো পরের পর লিখছি, সেটি হচ্ছে ফিবোনাকি সিকোয়েন্স। এটা কি ফিবোনাকি সিরিজ বলবো কখন? এটা যদি কমাগুলোকে তুলে দিয়ে তার বদলে একটা করে প্লাস সাইন দেওয়া হয়, তাহলে যে টোটাল যোগফলটা হবে, যোগফলটাকে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সিরিজ। তো এই দুটো জিনিস আমরা ছোটবেলায় পড়েছি। তো এগুলো, এই ধারণা আমাদের কাছে রয়েছে। সুতরাং সিরিজের ধারণা বা সিকোয়েন্সের ধারণা আমাদের কাছে কোনোটাই নতুন কিছু না, কিন্তু সেটাকে আরেকটু মোর ম্যাথমেটিক্যাল ফর্মে সেটাকে আমরা বোঝার চেষ্টা করবো, এবং সেখানে অবভিয়াসলি রিলেটেড কিছু আরো কিছু আইডিয়া সেখান থেকে আসবে, সেগুলো বোঝার চেষ্টা করবো। যেমন হতে পারে, এক নম্বর হতে পারে যে তোর, যে আমরা যে সিকোয়েন্স করছি সেই সিকোয়েন্সটা কখন বাউন্ডেড হবে, কখন ইনক্রিজিং হবে, কখন ডিক্রিজিং হবে, কখন কনভার্জেন্ট হবে, এই একটা নতুন আইডিয়া, কখন কনভার্জেন্ট হবে। তো কচিস সিকোয়েন্স কখন তাকে বলবো, কচিস করেসপন্ডিং কনভার্জেন্স ক্রাইটেরিয়া কি, এই ধরনের কিছু প্রশ্ন পরের পর আসবে, সেগুলোকে আমরা অ্যান্সার দেওয়ার সাবসিকুয়েন্টলি চেষ্টা করব। তো এই যে মেটেরিয়ালটা আমরা রয়েছে, আমাদের প্রথম টাস্ক হবে কিছু সিম্পল যে সিকোয়েন্স, সেই সিম্পল সিকোয়েন্স গুলোকে তাকিয়ে দেখা এবং সেগুলোকে বোঝা, কিভাবে সিকোয়েন্সটাকে আমরা লেখা হচ্ছে বা কিভাবে সেটাকে ডিফাইন করা হচ্ছে। এটা থাকবে আমাদের প্রথম কাজ। ডিফাইন করা হচ্ছে কিভাবে সেটা আসছে পরে,
তো এখানে এরপরে দেখ এটা ফাইনাইট সিরিজ বা ইনফাইনাইট সিরিজের কথা লেখা আছে। তো এগুলো আমি আপাতত যাচ্ছি না, দরকার নেই, কারণ বলেই দিলাম সিকোয়েন্সের সিরিজের মধ্যে পার্থক্য ওইটুকুনি যে ওখানে কমার জায়গায় এখানে প্লাস আছে। তো আমি তো ওদেরকে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়ার জন্য, কিছু সিকোয়েন্সের এক্সাম্পল দেওয়ার জন্য এই স্লাইডগুলো দেখালাম। তো সিকোয়েন্স আরেকটু ভালোভাবে কিভাবে ডিফাইন করা যায়, ঠিক আছে, এরকম ভাবে লিস্ট না করে অন্যভাবে, যেমন আমরা যখন মনে আছে কিনা জানি না, আমরা যখন সেট থিওরি করি, সেট থিওরি দুভাবে ডিফাইন করা যায়। একটা হচ্ছে সেটের এলিমেন্ট গুলোকে আমরা সেটের মধ্যে ব্র্যাকেট দিয়ে কমা কমা দিয়ে লিখে দিলাম, এইভাবে সেটের এলিমেন্ট গুলো লিখে সেটটাকে ডিফাইন করলাম, হতে পারে। অথবা সেটের এলিমেন্ট গুলোকে কোনো প্রপার্টির সাহায্যে লেখা, তার কোনো ইনহেরিট কোনো প্রপার্টির সাহায্যে লেখা। তো এই দুইভাবে একটা সেটকে আমরা ডিফাইন করেছি, মনে করে দিচ্ছি। তো এখানেও সেই একই রকম ভাবে সিকোয়েন্সটাকে আমরা যেমন সিকোয়েন্সের কথা পড়ছি, সিকোয়েন্সের এলিমেন্ট গুলোকে পরের পর না লিখে অল্টারনেট, তার ফর্মালিজম রয়েছে যে অল্টারনেট ভাবে আমরা সেটা সেই টার্মগুলোকে কিভাবে লিখবো। তো সেটা একটা ওয়ে আছে, সেই ওয়েটাই আমরা আসছি। তার একটা বড় এক্সাম্পল ওরা এখানেই দিয়ে দিয়েছে, an equals to pn minus 1, যাই হোক, মানে এই ধরনের ফর্মুলা যেগুলো, সেই ফর্মুলা গুলোকে ইউজ করে আমরা লিখবো। আমি ফিরে আছি আমার প্রথম স্লাইডে। আচ্ছা, ফর্মালি এবার আমাদেরকে ফর্মাল একটা ডেফিনেশন শিখতে হবে যে সিকোয়েন্স কাকে বলে, কারণ ওরকম ভাবে লিখে দিলে তো হবে না যে টার্ম গুলো এরকম পরপর লিখলাম বা এরকম করলাম এটাকে সিকোয়েন্স বলে, এই ধরনের তো কথা আমরা লিখতে পারবো না। আমাদেরকে কোনো একটা ম্যাথমেটিক্যালি রিজিড জায়গা থেকে একটা সিকোয়েন্সকে ডিফাইন করতে হবে। একদম মাথায় ঢুকিয়ে নে, সিকোয়েন্স মানে কি? সিকোয়েন্স মানে বেসিক্যালি আর কিছু না, একটা হচ্ছে ম্যাপিং। কিরকম ম্যাপিং? ম্যাপিংটা হচ্ছে ন্যাচারাল নাম্বার n থেকে রিয়েল নাম্বার r এর মধ্যেকার ম্যাপিং। তো এখন চিন্তা ভাবনা এরকম হতে পারে যে হঠাৎ এরকম একটা n r এগুলো কোথা থেকে এলো? এগুলো খুব অটোমেটিক এসে গেছে। অটোমেটিক কিভাবে এসছে? সেই এক্সাম্পলটাতে আমরা ফিরে যাই, যে জায়গাটা আমরা তোদেরকে দেখাচ্ছিলাম। এই ধর যে এপিটা তোকে একটু আগে দেখাচ্ছিলাম, দেখ এপির যে টার্ম গুলো, প্রথমেরটা 2 4 6 8 10 সেটা রয়েছে, যে টার্ম গুলো একটা নির্দিষ্ট ওয়েতে রয়েছে, যেখানে 2টা হচ্ছে প্রথম টার্ম, 4 হচ্ছে সেকেন্ড টার্ম, 6 হচ্ছে থার্ড, তারপর একটা ফোর্থ, 8 হচ্ছে, তারপর একটা 10 হচ্ছে ফিফথ টার্ম, এরকম ভাবে চলছে। তার মানে দেখ প্রত্যেকটা সিকোয়েন্সের যে প্রত্যেকটা টার্ম দ্যাট ইজ রিলেটেড টু সাম ন্যাচারাল নাম্বার। কিভাবে ন্যাচারাল নাম্বারের সাথে রিলেটেড? না, আমি যখনই বললাম ওই 2, দিস 2 is first term, that means we associate the term 2 with 1 কেন? ফার্স্ট টার্ম। যখন 4 বলছি, 4 বেসিক্যালি হচ্ছে কিন্তু সেকেন্ড টার্ম, তার মানে 4-এর সাথে আমরা 2-কে কানেক্ট করলাম, সেকেন্ড টার্ম। 6টাকে থার্ড টার্ম বলছি, মানে আমরা পরের পর এগুলোকে কাউন্ট করছি, এই টাইপের ব্যাপার। এবং সেগুলোকে আমরা পরের পর মানে একটা ক্রমে, একটা সার্টেন ওয়েতে, একটা অর্ডারে, there is a order, এবং এই অর্ডারটা কিভাবে ইম্পোজ হচ্ছে? দিস অর্ডার ইজ ইম্পোজড বাই ন্যাচারাল নাম্বার। তার মানে বেসিক্যালি আমি যখনই বললাম 1, ফার্স্ট টার্ম, অ্যান্সার হবে কোনটা? 2। সেকেন্ড টার্ম অ্যান্সার হচ্ছে 4, থার্ড টার্ম অ্যান্সার হচ্ছে 6। এরকম ভাবে আমরা সিকোয়েন্সটাকে ম্যাথমেটিক্যালি লেখার চেষ্টা করেছি। তাহলে এই জায়গাতে ফিরে আসি যে সিকোয়েন্সটা কিছুই না, সিকোয়েন্স ইজ এ ম্যাপ। কিরকম ম্যাপ? ইজ এ ম্যাপ ফ্রম n টু r। কেন কি n কি? n হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, n এর মধ্যে আছে 1 2 3 4 এই নাম্বারগুলো। তার মানে f এর মধ্যে, f টা একটা ফাংশন, f এর মধ্যে 1টা যখনই পুট করলাম কি নাম্বার দেবে? ওই সিকোয়েন্সের প্রথম টার্মটা, f of 1। f of 1টা হচ্ছে সিকোয়েন্সের প্রথম টার্ম, সেটা কোনো একটা রিয়েল নাম্বার হবে। কারণ কি? আমরা এখানে সিকোয়েন্স সিরিজ যাই পড়ি না কেন, সমস্তটাই রিয়েল নাম্বারের মধ্যে আমরা ঘোরাফেরা করছি, রিয়েল নাম্বারের বাইরে নয়। সুতরাং আমি যখন n একটা ইনপুট দিলাম, n এর ভ্যালু 1, f of 1 সেটাকে কোথায় নিয়ে গেল? ফার্স্ট টার্মে নিয়ে গেল, এবং সেই ফার্স্ট টার্মটা কোনো একটা রিয়েল নাম্বার।
এন এর ভ্যালু যখনই 2, এফ অফ 2 কোথায় নিয়ে গেল, একটা রিয়েল নাম্বারে নিয়ে গেল, দ্যাট ইজ সেকেন্ড টার্ম। এরকম ভাবে আমরা তাহলে যে সিকোয়েন্স গুলোকে এইভাবে আমরা ডিফাইন করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ছোট নোটেশন আমরা ইউজ করি, বা এই জায়গাটাকে আমরা একটু চেঞ্জ করে নিই। কিভাবে সিকোয়েন্সের এই জায়গাটা একটু মাথায় রাখবি, এটা একটা নোটেশনাল চেঞ্জ। নোটেশনাল চেঞ্জ বলতে কিরকম, আমরা যখনই ওই এন এর ভ্যালু মানে ক্যাপিটাল এন এর এই যে এন, ক্যাপিটাল এন এর থেকে একটা এলিমেন্ট, প্রথম এলিমেন্ট হচ্ছে 1, আমি 1 নিলাম, দ্যাট সেই 1টাকে এফটা কোথায় ম্যাপ করবে, এফ অফ 1 এ। সেই এফ অফ 1টাকে আমরা বেসিক্যালি, বা 2টাকে ম্যাপ করবে এফ অফ 2 তে। আমরা ওই করছি কি, এফ অফ এনটাকে আমরা এক্স এন এইভাবে ডিফাইন করছি, ঠিক আছে। এক্স এন, এক্স আর সাফিক্সে এন, ঠিক আছে। এনটা হচ্ছে ওই এন গুলো। তার মানে x1 বলতে আমরা বুঝবো এফ অফ 1, x2 বলতে বুঝবো এফ অফ 2, x3 বলতে বুঝবো এফ অফ 3, এইভাবে। আর এইভাবে লেখার ফলে আমি যে সিকোয়েন্সটাকে আমরা লিখতে পারি xn এই নাম দিয়ে। এখানে একটা জিনিস গড়বড় আছে, সেটা হচ্ছে এটা জেনারেলি আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা বা ফার্স্ট বেসটা ইউজ করি না, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn লেখা হয় এবং তখন বলা হয় xn একটা সিকোয়েন্স। ওকে, তো এটা গেল। অবভিয়াসলি কিছু এক্সাম্পল তোদেরকে জানতে হবে, দিতে হবে। সেটা হচ্ছে যে প্রথমেরটাই হচ্ছে কনস্ট্যান্ট সিকোয়েন্স। কনস্ট্যান্ট সিকোয়েন্স এমন একটা সিকোয়েন্স যেখানে টার্ম গুলো হচ্ছে পরের পর সমস্ত টার্ম সমান, প্রত্যেকটা টার্ম সমান, এইটা কি। সুতরাং এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স। কিন্তু আবার বলছি, সিকোয়েন্স যখনই লিখবি তখন এটা যেহেতু একটা সেট, সুতরাং এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয় না, এটা সেকেন্ড ব্র্যাকেট সবসময় ইউজ হয়। আচ্ছা, এটা আরেক ধরনের সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা কি ধরনের সিকোয়েন্স, এখানে সিকোয়েন্সের যে টার্ম গুলো সেগুলো পার্টিকুলারলি লিস্ট আকারে রয়েছে, দে আর লিস্টেড। যেমন সেটের টার্ম গুলো লিস্ট করে আমরা বা টেবিল করে আমরা অনেক সময় যেভাবে লিখি, দ্যাট ইজ দ্য ওয়ে। টার্ম গুলো পরের পর লেখা আছে। 3 নম্বর হতে পারে যে কথাটা আমি একটু আগে বলছিলাম, এটা হচ্ছে বাই প্রপার্টি। কোন একটা প্রপার্টি ইউজ করে, মানে সিকোয়েন্সের যে টার্ম গুলো সেগুলো একটা অন্যটার সাথে কোন একটা প্রপার্টি দিয়ে রিলেটেড, সেই প্রপার্টিটাকে খুঁজে বের করতে হবে, সেই প্রপার্টিটা খুঁজে বের করে আমরা টার্ম গুলো পরের পর লিখেছি। এখানে রুলটা কি, হোয়াট ইজ দ্য রুল? দ্য রুল ইজ xn ইকুয়ালস টু 3n স্কয়ার। এটা হচ্ছে রুল। তার মানে কি, আমি যদি n এর ভ্যালু 1 বসাই, x1 কত পাওয়া যাচ্ছে, 3 ইন্টু 1 স্কয়ার। n এর ভ্যালু 1 বসাই, 3 ইন্টু 1 স্কয়ার, তার মানে 3। এটাই হচ্ছে x1 মানে ফার্স্ট টার্ম। n এর জায়গায় 2 বসা, x2, তার মানে 3 ইন্টু 2 স্কয়ার, মানে যা হোক 2 দুগুণে 4, 3 এ 12, তার মানে x2 মানে সেকেন্ড টার্ম হচ্ছে 12। থার্ড টার্ম n এর জায়গায় 3 বসাবি, ফোর্থ টার্ম n এর জায়গায় 4 বসাবি। এরকম ভাবে যে করসপন্ডিং তোরা যদি চাস ওই সেটটা তৈরি করতে পারিস, মানে এই টাইপের যে লিস্টিং করে যে সেটটা হচ্ছে সেটা তোরা তৈরি করতে পারিস, ঠিক আছে। আচ্ছা, আরো একটা ওয়ে আছে সিকোয়েন্সকে ডিফাইন করার, সেটা হচ্ছে এটা কোনো রিকার্সিভ মেথড। রিকার্সিভ মেথড বলতে মানে পরের পর যে টার্ম গুলো আমরা পাচ্ছি, করসপন্ডিং টার্মটা, প্রথম টার্মটা ডিফাইন করা আছে, সেকেন্ড টার্মটা ভায়া ফার্স্ট টার্ম ডিফাইন করা আছে, থার্ড টার্মটা তার প্রিভিয়াস যে দুটো টার্ম রয়েছে সেই দুটোর রেসপেক্টে ডিফাইন করা আছে। এইভাবে, যেমন একটা ওরা এক্সাম্পল দিয়েছে, ধর x1টা 4, মানে প্রথম টার্মটা সিকোয়েন্সের প্রথম টার্মটা 4, আর xn plus 1 equals to twice xn minus 5 for all n belongs to capital N। তার মানে x1 এর ভ্যালু হচ্ছে 4, এবং n এর আর যত ভ্যালু রয়েছে মানে ওই ক্যাপিটাল n এর মধ্যে, মানে 2, 3, 4 সবার জন্য, তাদের জন্য xn plus 1 equals to twice xn minus 5। তার মানে সহজ কথা, আমি প্রথমেই যদি n এর ভ্যালু 1 বসাই, তার মানে স্মল n এর ভ্যালু যদি 1 বসাই, তার মানে x2 কত পাওয়া যাচ্ছে, x2 মানে হচ্ছে 2x1 minus 5। হ্যাঁ, এইখান থেকে যদি তোরা চাস এই জায়গাটা থেকে তোরা দেখতে পারিস। মানে এই জায়গাটা সোজা কথা, এই জায়গাটা তোরা এটা যদি x2 হয়, মানে n এর জায়গায় যদি 1 বসাইস, তার মানে 1 প্লাস 1, ঠিক আছে। এটা সমান সমান দাঁড়াচ্ছে twice x1 minus 5, ঠিক আছে। এটা n এর ভ্যালু তুই বসালি কত, 1,
এটা বসিয়েছিস, তার মানে x2 ইকুয়াল টু টুয়াইস x1 মাইনাস 5, x1 এর ভ্যালু 4 বসানো আছে, তার মানে 4 দুগুণে 8, 8 থেকে 5 বিয়োগ করলে 3, তার মানে x2 এর ভ্যালু 3 পাওয়া গেল। এরকম ভাবে x3 টা তুই পাবি কিরকম দেখ, সিমিলারলি মানে তুই যদি ধর n এর ভ্যালু 2 বসাস, তাহলে x3 পাওয়া যাচ্ছে টুয়াইস x2 মাইনাস 5। ঠিক আছে, এরকম ভাবে তুই তাহলে x3 টা তুই x2 টা একটু আগে বের করলি, কত 3 হলো, তার মানে 3 দুগুণে 6, 6 থেকে 5 বাদ দিলে 1। তো এইভাবে তুই পরের পর মানে টার্ম গুলোকে বের করে তুই যে দরকার হলে সেটাকে লিস্ট আকারে, মানে এই টাইপের যে লিস্ট করে দিয়েছিল এই টাইপের লিস্ট আকারে তোরা বের করতে পারিস। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে, না বুঝতে পারলে বলবি। ঠিক আছে, কেউ না বুঝতে পারলে বারবার জিজ্ঞাসা করবি, কারণ এই জায়গাটা বুঝে নেওয়ার এটা একটা খুব গুরুত্বপূর্ণ নোটেশনাল ব্যাপার। কারণ এই যে হঠাৎ করে এই যে নোটেশনটা মানে প্রথমে ওরা ইউজ করে, মানে হয় আমরা সবাই ইউজ করি, মানে এই টাইপের নোটেশন, এই যে জায়গাটা কথাটা বললাম, এই যে নোটেশন, এটা মানে একটু প্রথমেই বোঝার পক্ষে মুশকিল হয়ে যায়। কারণ বেসিক্যালি কিছুই না, আমরা ডিফাইন করছি এফ অফ এন, এইটাকে করে দিচ্ছি বেসিক্যালি এক্স এন। ঠিক আছে, এইভাবে ডিফাইন করছি এফ অফ এন ইকুয়ালস টু এক্স এন। মানে সহজ কথায় আমি ধর এন, এন এর থেকে ভ্যালু, প্রথম ভ্যালুটা 1, 1টাকে তুই ম্যাপ করলি এফ অফ 1, এবার সেই এফ অফ 1টাকে তুই পরে লিখছিস x1, তার ফলে তোর যে সেটটা তৈরি হলো সেই সেটের এলিমেন্ট গুলো f1 f2 f3 এইভাবে নাম করে আমি করলাম কি x1 x2 x3 এইভাবে নাম দিলাম ডট 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 করে। ঠিক আছে, এবং এটাকেই তুই ইকুইভ্যালেন্টলি xn এইভাবে লিখতে পারিস। ঠিক আছে, এইভাবে xn, এইখানে জেনারেলি এই xn এর এই তোর এইখানে তলায় n ইকুয়ালস টু 1, আর এখানে মাথায় জেনারেলি ইনফিনিটি, এরকম ভাবে অনেক সময় লেখা হয়। আবার অনেক সময় সেটাকে না করে যদি যদি সবাই বোঝা যায় যে কোনো প্রবলেম নেই বোঝার, তাহলে এইরকম ভাবে লেখা হয়। এইভাবে লেখা মানেই হচ্ছে দিস ইজ দ্য সেট, এই সেটটা x1 x2 x3 এরকম করে আপ টু xn করে ইনফিনিটি অব্দি যাচ্ছে, মানে n এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি অব্দি। দিস ইজ দ্য xn, দিস ইজ দ্য সিকোয়েন্স, এটাই হচ্ছে আমাদের কাছে সিকোয়েন্স। ঠিক আছে, আর বেসিক্যালি তাহলে সিকোয়েন্স মানে কি, সিকোয়েন্স ইজ নাথিং বাট এ ফাংশন যেটা হচ্ছে n থেকে r এর মধ্যে। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছিস, সবাই বুঝতে পেরেছিস তো এটা? হ্যালো, আছিস না, চলে গেলি? হ্যালো, বুঝতে পেরেছিস তো এটা? হ্যালো, শোনা যাচ্ছে? তোর শুনতে পাচ্ছিস তো? স্যার আমার তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি মাঝখানে কত কিছু শুনতে পাচ্ছি, নাও পাচ্ছি, অনেকবার জয়েন করতে পারি না। আচ্ছা ঠিক আছে, জয়েন কর জয়েন কর। কিছু প্রবলেম হলে আমাকে সাথে সাথে বল, মানে জয়েন করছিস বা এরকম শুনতে পাচ্ছিস তো তখন সাথে সাথে আমাকে বল, আমি থেমে যাবো, কোনো অসুবিধা নেই।
তোরা রেডি থাকলে বলবি, আমি স্টার্ট করবো আবার। শুনতে পাচ্ছিস তো? ওকে ওকে। আচ্ছা, যে জায়গাটা বলছিলাম তাহলে, আচ্ছা যে জায়গাটা বলছিলাম এটা আমি আরেকবার বলে দিই যে এই সিকোয়েন্সের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা হচ্ছে সিকোয়েন্স ইজ নাথিং বাট এ ফাংশন ফ্রম এন টু ক্যাপিটাল আর, মানে এই যে জায়গাটা বলেছি এই জায়গাটা। এবং এখানে একটা নোটেশন বা টার্মিনোলজি আমরা ইউজ করি, সেটা হচ্ছে এফএন এর বদলে এক্সএন ইউজ করি। মানে এফএনটা হচ্ছে বেসিক্যালি এক্সএন, ঠিক আছে? এই জিনিসটা ইউজ করি, এই জিনিসটা, এই জিনিসটা। আর জেনারেলি আমাদের নমেনক্লেচারটা কি থাকছে? নমেনক্লেচারটা থাকছে ইন ক্যাপিটাল এন থেকে একটা এলিমেন্ট নিলাম, সেটা ধরলাম ওয়ান, ওয়ানটাকে এফ যে ফাংশনটা সেটা ম্যাপ করছে এফ অফ ওয়ানে, সেটাকে আমরা নমেনক্লেচার দিচ্ছি নতুন ভাবে, সেটা হচ্ছে এক্স ওয়ান। দুইটাকে ম্যাপ করবে, এর যদি দুই লিখিস দুইটাকে ম্যাপ করবে এফ অফ টু তে, এবং সেটা হয়ে যাচ্ছে বেসিক্যালি এক্স টু। তো এইভাবে আমরা যে সেটটা তৈরি করতে পারি, দ্যাট সেট ইজ বেসিক্যালি এরকম যদি লিস্ট করে লিখিস, সেট ইজ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট করে আপ টু ইনফিনিটি অব্দি, এবং সেটাই ইকুয়ালস টু এক্স এন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি, এইভাবে লেখা হয়। বা সেখানে কখনো কখনো দ্যাট ইজ অলসো এইভাবে এক্স এন। মানে আমি আরো একবার দেখাই এই যে লেখাটা কিভাবে লিখছি। এই যে সেট, এই সেটটাকে এই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এই ডট ডট করছি, এই সেটটা আপ টু ইনফিনিটি, এই সেটটাকে আমরা এক্স এন, এটাই হচ্ছে এইভাবে হচ্ছে লেখার নিয়ম। এই তলায় এন ইকুয়ালস টু ওয়ান, ওপরে ইনফিনিটি, এইভাবে লেখা হয়, ঠিক আছে? এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি। এবং বোঝার যদি কোনো অসুবিধা না হয় তাহলে এটাকে এক্স এন এইভাবেও লিখতে পারিস, ঠিক আছে? এই ওপরে সাফিক্স আর যা প্রিফিক্স যা হোক, এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি, এটা অনেক সময় লেখার দরকার হয় না, এটাকে লিখলেই বুঝতে পারি আমরা, দেখি দিস ইজ দ্য সিকোয়েন্স, কোন সিকোয়েন্সটা এইটা অথবা এইটা, ঠিক আছে? এইভাবে রয়েছে যে ফাংশনটা এফটা, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের লেখার ওয়ে। আচ্ছা, তাহলে অনেক রকম ভাবে আমরা সিকোয়েন্সের কথা জানলাম, যে এক নম্বর হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট সিকোয়েন্স, দু নম্বর হচ্ছে লিস্ট করে কিভাবে লেখা হয়, থার্ড হচ্ছে বাই ভায়া রুল, আর ফোর্থ হচ্ছে রেকার্সিভলি কিভাবে লেখা হয়। এই চার ভাবে আমরা সিকোয়েন্সকে লিখতে পারি, ঠিক আছে? ওকে, তো এটা হলো সিকোয়েন্সের লেখার ব্যাপারটা। আচ্ছা, তো এখানে তোদেরকে করতে হবে, তোদের এখান থেকে যেটা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সাম্পল দেখতে হবে, এক্সাম্পল ওয়াইজ কিভাবে সিকোয়েন্সকে আমরা লিখতে পারি। মানে লেখার ব্যাপারটা একটু প্রথমে একটু সরগর করে নিতে হবে, লেখার ব্যাপারটা একটু ক্লিয়ার না হলে পরে একটু সমস্যাটা নমিনেশন নিয়ে সমস্যা হতে পারে, ওই জায়গাটা ডাউট থাকলে নিজেকে ক্লিয়ার করে নিতে হবে, নাহলে আমাকে বলবি। আচ্ছা, এখানে এটা একটা মেটেরিয়াল আছে, এটা খুবই সহজ মেটেরিয়াল, মানে সহজ কথায় যে সিকোয়েন্সটাকে কিভাবে ইন্ট্রোডিউস হয়েছে, মানে আমাদের অনেক তো ছোটবেলায় অনেক গল্প পড়েছি, সেই গল্পের থ্রু দিয়ে সিকোয়েন্স কিভাবে আমাদের কাছে ইন্ট্রোডিউস হতে পারে, মানে এই গল্পটা অনেকেই পড়েছিলি, বা এটা অনেক ভাবে অনেক ভার্সানও রয়েছে। এরকম একটা ভার্সান রয়েছে যে যে এখানে পড়ে দেখ, এই লাইনটা দেখ, লেজেন্ড হ্যাজ ইট দ্যাট দ্য ইনভেন্টর অফ দ্য গেম কল্ড চেস was told to name his own reward. His reply was along these lines. মানে ওই সহজ কথা, ওই যে চেস টেস আবিষ্কার করেছিল তাকে রিওয়ার্ড নিতে বলেছিল, যাই হোক সে রিওয়ার্ড কিভাবে নিয়েছিল, রিওয়ার্ড নেওয়ার বলেছিল, সাপোজ ওয়ান গ্রেন অফ কর্ন চেয়েছিল, ওয়ান গ্রেন অফ কর্ন ইজ প্লেসড অন দ্য ফার্স্ট স্কোয়ার, তাহলে তার ডবল কর্ন সেকেন্ড স্কোয়ারে থাকবে, থার্ড স্কোয়ারে থাকবে তার ডবল, প্রিভিয়াস স্কোয়ারে যে নাম্বার অফ কর্ন রয়েছে তার ডবল, ফোর্থে যেটা থাকবে সেটা হচ্ছে থার্ড এর ডবল। তো এইভাবে সে রাজার কাছ থেকে হোক বা যার কাছ থেকে হোক যে দিয়েছিল পুরস্কার, তার কাছ থেকে কর্ন চেয়েছিল, অ্যান্ড সো অন, সো ডবলিং ইচ টাইম আপ টু অ্যান্ড ইনক্লুডিং দ্য 64th স্কোয়ার। মানে অ্যাকচুয়ালি এটা তো চেসে 64 খানা স্কোয়ার রয়েছে, এরকম আপ টু 64th স্কোয়ার অব্দি, মানে যে সেলে, মানে শুরু হয়েছিল ওয়ান থেকে এবং তার প্রত্যেকটা সাবসিকুয়েন্ট সেলে প্রিভিয়াস স্কেলে যে সেলের যে কর্নের যে অ্যামাউন্ট তার ঠিক ডবল অ্যামাউন্ট কর্ন রয়েছে, তো এইভাবে কর্ন চেয়েছিল। তো it took his patron a little time to appreciate the enormity of this request, but not as long as the inventor would have taken to use all the corn of, মানে সহজ কথায় যে মানে এটা একটা
দারুণ একটা বুদ্ধি যে 64খানা এরকম স্কোয়ারে যদি পরের পর কর্ন দিই, মানে অ্যাজ ইফ যে আমরা দেখে মনে হচ্ছে খুব অল্প, যে কিন্তু আলটিমেটলি 64 স্কোয়ার যদি ফিল আপ করতে হয় তাহলে মানে একটা রাজত্বে যত কর্ন আছে, মানে এটা শুনলে অবাক লাগে, মানে একজন রাজার রাজত্বে যত কর্ন আছে তা দিয়েও এটাকে মেটানো যাবে না, মানে এতটাই এনর্মাস। ঠিক আছে, তো এটার খুব সহজ জিনিস হচ্ছে বেসিক্যালি এই ওয়ান। দেখ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে সেল, সেখানে কর্নের যে নাম্বার, সেটা বেসিক্যালি, এবার চলে গেল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সেই কর্নের নাম্বারটা বেসিক্যালি দেখ, প্রথমতে রয়েছে 2 টু দি পাওয়ার 0, তারপরেটাতে রয়েছে 2 টু দি পাওয়ার 1, তারপরেটা রয়েছে 2 টু দি পাওয়ার 2, তারপরেটা রয়েছে 2 টু দি পাওয়ার 3, এরম করে চলছে। এবং লাস্টেরটা হয়ে যাচ্ছে, সরি, 2 টু দি পাওয়ার 63। এই নাম্বারটাকে যদি তোরা যোগ করিস, এটা একটা হিউজ নাম্বার। তোরা সবাই জিপির কথা পড়েছিস ছোটবেলায়, আমি তো অ্যারিথমেটিক প্রগ্রেশনের একটা কথার উদাহরণ দিয়েছিলাম এই একটু আগে। জিপিটাও এক রকমের সিকোয়েন্স, জিপির যে টার্ম গুলো। তো এরকমই এই যে সামটাকে তোরা যদি করিস, এই সামটার তোর রেজাল্ট হয়তো তোরা জানিস, যে একটা জিপির সাম কিভাবে হয়। তো সেটা দিয়ে তোরা যদি করিস, করে দেখবি এটা একটা হিউজ কোয়ান্টিটি, মানে সেটা বলে বোঝানো যাবে না, বিশাল বড় কোয়ান্টিটি। তো যাই হোক, এটা একটা এক্সাম্পল যে এইভাবে একটা খেলার ছলে যে সিকোয়েন্সটাকে বোঝা, সিকোয়েন্সটা কি। আচ্ছা এই জিনিস ছিল, এটা তোদেরকে দিয়ে দেবো, দেখিস করি যত সময়। এরকম আরো অনেক গেম টেম আছে, সেখান থেকে এই দেখ জিওমেট্রিক সিকোয়েন্স যে কথাটা সেটা এসছে। এই যে এখানে লেখা আছে পরিষ্কার দেখ, তাহলে এই যে এই জায়গাটা দেখ, এই জায়গাটা দেখ 2 টু দি পাওয়ার 0 থেকে 2 টু দি পাওয়ার 63, এতগুলো। ঠিক আছে, তো এবং সেটা যোগ করলে সেটা হিউজ। এবং তোরা আশা করি এই তোর ফর্মুলা যে জিপির সাম কি করে করে, তো সেই ফর্মুলা জানিস, সেই ফর্মুলা যোগ টোগ করলে এই যে এস ইকুয়ালস টু দেখ, এই যে এস এন ইকুয়ালস টু a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1, এই যে জিনিসটা লেখা আছে, এই যে লাস্টের লাইন, তো এটা হয়ে যাচ্ছে জিপির সামের ফর্মুলা। তো করে দেখি সেটা হিউজ। আচ্ছা, তো এগুলো খুব বেশি তোদের মানে এগুলো মজার ছলেই পড়তে হবে, কারণ এগুলো সিলেবাসের মধ্যে বিশাল কিছু নয়, কিন্তু বোঝার জন্য দরকার। আচ্ছা, এরকম জিপির ফর্মুলা তোরা জানিস, বা এপির ফর্মুলা গুলো তোরা রেডি রাখিস, কখনো কখনো এই ফর্মুলা কাজে লাগে। আচ্ছা, আরো একটা এক্সাম্পল ওরা দিয়েছে যে নেভার এন্ডিং সাম। নেভার এন্ডিং সাম বলতে ওরা এক্সাম্পল দিয়েছে, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ আ বাউন্সিং বল। তো বাউন্সিং বল কি, এটা সেই একটা ফিজিক্সে যেগুলো পড়েছি, যে সফট একটা বা পারফেক্ট একটা ইলাস্টিক বল, মানে নিচের ওপর থেকে ছেড়ে দিলি, মাটির উপর ধাক্কা খেলো, ধাক্কাকে আবার রিবাউন্ড করলো, এরকম ভাবে রিবাউন্ড করতে থাকবে। এবং সাবসিকুয়েন্ট যেগুলো দুটো রিবাউন্ডের মধ্যে যে হাইট ও গেইন করবে, সেই হাইটটা হচ্ছে কনস্ট্যান্ট। মানে প্রথম ড্রপ খেলো, ড্রপ খেয়ে যে হাইট বা যে হাইট থেকে ড্রপ খেলো সেই হাইট, এবং তারপরের হাইট মানে রিবাউন্ড খাওয়ার পর যতটা উঠলো সেই হাইট, এই যে রেশিওটা, এই রেশিও ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তো এইভাবে একটা বাউন্সিং বলের যে রেশিও কনস্ট্যান্ট, সেখান থেকে ওরা একটা সিকোয়েন্স তৈরি করেছে, এবং সেটার এক্সাম্পল দিয়েছে, দেখবি এটা পরে দেখতে পারিস। এবং সেখানে একটা সুন্দর ফিজিক্সও রয়েছে, কিন্তু ওরা আপাতত সেই ফিজিক্সটা বাদ দিয়েছে, বাদ দিয়ে জাস্ট ওরা হাইট গুলোকে ওরা ডিফাইন করে দিয়েছে, কারণ এটা নর্মালি জেনারেলি ওটা হাইট গুলো ক্যালকুলেট হয়, এগুলো নিউটন ল দিয়ে ক্যালকুলেট করতে হতো। যাই হোক, সেগুলো আপাতত নেই। আচ্ছা, এবার বিহেভিয়ার অফ আর, মানে আর এর ভ্যালু যদি ইনফিনিটির দিকে যায়, আর বলছি এন এর ভ্যালু যদি ইনফিনিটির দিকে যায়, মানে নাম্বার অফ টার্মস কোন একটা জিপি সিরিজের যে নাম্বার অফ টার্মস এন, সেটা যদি ইনফিনিটির দিকে যায়, তাহলে যে সাম এস এন, সেটার অবস্থা কিরকম হয় সেটাও তোরা পড়েছিস আগে, যে এস এন ইকুয়ালস টু a ইন্টু আর টু 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, মানে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা এনটা যদি ইনফিনিটির দিকে যায়, তাহলে কখন এই সামটা তুই ভ্যালু দিয়ে আমরা বের করতে পারি, সবসময় বের করতে পারি না। মনে করে দেখবি যে আর এর ভ্যালু যখন -1 থেকে 1 এর মধ্যে থাকবে, তখনই একমাত্র এই সামটা ইন টেন্স টু ইনফিনিটি হলে আমরা বের করতে পারি, তাছাড়া হয় না। সেক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়িয়ে যায় এইটা, এস এন ইকুয়ালস টু a/1 - r, যেখানে আর এর ভ্যালু 1 থেকে ছোট, মড আর এর ভ্যালু 1 থেকে ছোট, মানে আর এর ভ্যালু ইজ বিটুইন -1 to 1। ঠিক আছে, তো দিস ইজ, এটা একটা গেল।
আরো কিছু প্রচুর এক্সাম্পল রয়েছে, প্রচুর এক্সাম্পল, যে এবার অ্যারিথমেটিক সিকোয়েন্সেরও এরা এক্সাম্পল দিয়েছে। তো এই এক্সাম্পল গুলো যে তোদের এই যেখানে এক্সাম্পল বলতে তোর অ্যারিথমেটিকের প্রোগ্রেশন, যেটা সাম কি হবে, এগুলো ছোটবেলায় পড়েছিস এবং এটা আরেকবার যদি পড়িস রিভাইজ হয়ে যাবে। আচ্ছা, তো এইগুলো গেল। আচ্ছা, আর একটা জিনিস আমরা অনেক সময় ইউজ করি, সেটা হচ্ছে সিগমা। সিগমা নোটেশনটা আমরা ইউজ করি। সিগমা নোটেশনটা ইউজ করি এবং এই সিকোয়েন্স আর সিরিজে তো আমরা বহুবার করি। এই ধরনের যখন আমরা সাম লিখবো, সরি, এই ধরনের যে সাম লিখবো, তখন সেটাকে শর্ট হ্যান্ডে এইরকম ভাবে লেখা হয়। তো এটা একটা ওয়ে। আচ্ছা, আমি আপাতত এটাতে যাচ্ছি না, কারণ আমি যখন করাবো তখন করেসপন্ডিং এটা আমি বলে দেবো। তোরা আস্তে আস্তে চাইলে পড়তে পারিস, কিন্তু আমার যখন আমি যে জায়গায় বলবো সেই জায়গাতে আমি সেটাকে করেসপন্ডিং এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, আপাতত এই এত যাওয়ার দরকার নেই। তো এই গেল একটা সিম্পল যে যে সিকোয়েন্সকে আমরা কিভাবে লিখবো, বা সেগুলো কোথা থেকে এসছে, তার ইন্টারেস্টটা কোথায় এক্স্যাক্টলি কোথায় লাই করছে, তো সেটা সেই জিনিস। আচ্ছা, এরপর আমরা যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে এই 4 ধরনের আমরা ভাবে ডিফাইন করতে পারি সিকোয়েন্স, সেটা পড়লাম। এরপর যেটা আমরা আসতে পারি সেটা হচ্ছে একটা সিকোয়েন্সের কনভার্জেন্ট বলতে আমরা কি বুঝবো, হোয়াট ডাজ ইট মিন বাই কনভার্জেন্ট অফ এ সিকোয়েন্স। একটা সিকোয়েন্সকে আমরা কনভার্জেন্ট কখন বলবো, এই আইডিয়াটা খুব গুরুত্বপূর্ণ, এবং না বুঝলে বারবার জিজ্ঞাসা করবি। আচ্ছা, এটার জন্য আমরা কিছু এক্সাম্পল নিই, এক্সাম্পল ছাড়া বোঝা যাবে না। এক্সাম্পল নিই। আচ্ছা দাঁড়া, এগুলো সব যা করেছি মুছে দিই, নাহলে মুশকিল হবে। আচ্ছা বেশ। আচ্ছা, ধর এই প্রথম সিকোয়েন্সটা আমরা নিয়েছি। এই সিকোয়েন্স আমি আবারও বলেছি, সিকোয়েন্স যখনই লিখবি এই ফার্স্ট ব্র্যাকেট কখনোই ইউজ করবি না, সবসময় এইগুলো সব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবি বা রাখার চেষ্টা করবি। এরকম ফার্স্ট ব্র্যাকেট কোথাও ইউজ করবি না, কোনো বইতে ফার্স্ট ব্র্যাকেট থাকে না, এটাই জেনারেলি আমাদের নিয়ম। এগুলো জানি না কেন ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, কোনো সমস্যা হয়েছে হয়তো। এগুলো সমস্তটাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, ফার্স্ট ব্র্যাকেট কোথাও থাকবে না। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকলে সিকোয়েন্স বোঝায় না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখনই লিখবি ওটা এটাকে সিকোয়েন্স বোঝাবে। তো হোয়াট ইজ মিন বাই কনভার্জেন্স, কনভার্জেন্স আইডিয়া আসার আগে আমরা কিছু এক্সাম্পল নিয়ে আমরা দেখবো। ধর প্রথম এক্সাম্পলটা, যেখানে যে টার্ম গুলো সবই 2, দিস ইজ এ কনস্ট্যান্ট সিকোয়েন্স, অল টার্মস আর 2। সেকেন্ড, 1/n। 1/n বলতে টার্ম গুলো কিরকম, সিকোয়েন্সের টার্ম গুলো, n এর ভ্যালু 1 বসা, 1/1 মানে 1। পরের টার্মটা কত, n এর জায়গায় 2 বসা, হাফ। তারপরের টার্মটা 1/3, 1/4, এরকম ভাবে চলছে। তাহলে এই সিকোয়েন্সটা মানে 1/n সিকোয়েন্সটা মানে তোরা কি বুঝতে পারলি, এটা হচ্ছে বেসিক্যালি এটা। তারপরেরটা -1n ইন্টু 1/n, n এর জায়গায় 1 বসা, n এর জায়গায় 1 বসালে -1n মানে -1 হলো, আর 1/n সেটা 1ই হয়ে গেল আলটিমেটলি। n এর ভ্যালু 2 বসা, 2 বসালে সরি -1। আচ্ছা, n এর জায়গায় 2 বসা, 2 বসালে -1 এর হোল স্কয়ার মানে 1 হয়ে গেল, আর 1/n মানে হাফ হলো। তারপরের টার্মটা ক্যালকুলেট করে দেখবি -1/3 আসবে, তারপরের টার্মটা ক্যালকুলেট করে দেখবি 1/4 আসবে, এরকম ভাবে চলছে। আচ্ছা, তারপরের যে সিকোয়েন্সটা আছে এটা তো ডিসক্রাইব করে দেওয়া যাচ্ছে, এটা নতুন করে ডিসক্রাইব করার কিছু নেই। এইটাকে করতে হতে পারে ডিসক্রাইব। এটা কিভাবে হবে, এটা n এর ভ্যালু তুই যদি 1 বসা সেটা -1 হলো, আর এখানে 1 বসালে 1/1, তার 1 - 1 0 হয়ে গেল, তখন বেসিক্যালি এটা 0 হবে। আচ্ছা, n এর জায়গায় 2 বসা, 2 বসলে এটা প্লাস হয়ে গেল, আর 1 - হাফ, তার মানে বেসিক্যালি এটা 1 - হাফ। তারপরের টার্মটা কি হবে, তারপরের টার্মে দেখবি এখানে নেগেটিভ আসবে, 1 - 1/3 আসবে। ঠিক আছে, তারপরের টার্মটা প্লাস হয়ে যাবে, 1 - 1/4 আসবে। ঠিক আছে, এইভাবে চলবে। আর লাস্ট যেটা রয়েছে, লাস্টেরটা n² - 1, তার মানে n এর ভ্যালু যদি 1 বসাস তার মানে এটা বেসিক্যালি 0, তারপর একটা 2² - 1, তারপর একটা 3² - 1,
এইভাবে, তারপর একটা যদি লিখিস 4 স্কোয়ার মাইনাস 1, এইভাবে ডট ডট করে চলছে। তাহলে কনভার্জেন্স মানে হচ্ছে সিকোয়েন্সটা কোনো একটা কনভার্জ মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে তার টার্মগুলো প্রসিড করছে কিনা, ইফ দ্য টার্মস আর প্রসিড করছে অথবা অ্যাপ্রোচ করছে টু আ সিঙ্গেল কোন একটা এলিমেন্টের দিকে, কোন একটা পার্টিকুলার জায়গার দিকে, এইটা হচ্ছে কিনা এটা আমরা চেক করব। ইফ দিস ইজ ট্রু, প্রথমটা দেখ, প্রথম সিকোয়েন্সটার ক্ষেত্রে যে টার্মটা, সমস্ত টার্ম দেখ কার দিকে যাচ্ছে, সব কটা টার্ম 2, তার মানে এটা আলটিমেটলি 2 এর দিকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রথমটা। সেকেন্ডটা কি? সেকেন্ড যে সিকোয়েন্সটার কথা আমি বললাম, সেকেন্ড সিকোয়েন্সের টার্মটা একটু খেয়াল করে দেখ কোন দিকে যাচ্ছে, এটা একটু দেখ, 1 হলো, হাফ হলো, 1/3 হলো, 1/4 হলো, 1/5 হলো, এরকম ভাবে চলছে। তার মানে তোরা যদি এটা বুঝতে গেলে কি করতে হবে, তোদেরকে একটা নাম্বার লাইন টানতে হবে, নাম্বার লাইন না টানলে বোঝা যাবে না। এটা 0, ঠিক আছে? প্রথম টার্মটা ছিল 1, ধর 1টা এইখানে, এটা 1। হাফ কোথায়? হাফ নিশ্চয়ই ভাবে এইখানে, এটা হাফ। 1/3 কোথায়? 1/3 আরো ছোট, এইখানে কোথাও একটা 1/3। 1/4 কোথায়? আরো এদিকে। 1/5 কোথায়? আরো এদিকে। তাহলে আলটিমেটলি এটা কোন দিকে যাচ্ছে? 0-র দিকে যাচ্ছে। কিন্তু এটা কি 0 হতে পারবে কোনোদিন? কারণ 0 হবে না, কারণ টেন্স টু ইনফিনিটি। টেন্স টু ইনফিনিটি হলো কোনোদিন ইনফিনিটি, মানে টেন্স টু ইনফিনিটি মানে এটা লার্জ নাম্বার। লার্জ নাম্বার মানে ওটা বেসিক্যালি 1/, একটা বিশাল লার্জ নাম্বার। কিন্তু সেটা যতই হোক না কেন, দ্যাট ইজ নট 0। সো ইট ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস 0, বাট 0 নয়। কিন্তু এনিওয়েজ এটা অ্যাপ্রোচ করছে 0-র দিকে, সুতরাং এটা 0। তার মানে এইটার সাথে এইটার একটা পার্থক্য আছে। আগে যে 2 এর কথা বললাম, এটা অ্যাপ্রোচ করছে শুধু নয়, এবং ভ্যালুও 2 হচ্ছে, কিন্তু এটা শুধু আমি অ্যাপ্রোচ করছি, কিন্তু ভ্যালু হতে পারছে না কোনোদিন 0, কিন্তু অ্যাপ্রোচ করছে। ঠিক আছে? তাহলে একটা জায়গা থেকে তাদের দুজনের মানে লেভেলটা সেম, যে 2 বা 0, দ্যাট ইজ এই ভ্যালুগুলোকে আমরা বলবো যে, বা এই সিকোয়েন্সকে আমরা বলবো বেসিক্যালি কনভার্জেন্স সিকোয়েন্স, এন্ড দে আর কনভার্জিং টু সাম নাম্বার। এবং প্রথম সিকোয়েন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে 2, আর সেকেন্ড সিকোয়েন্সের ক্ষেত্রে এটা হচ্ছে 0। আচ্ছা, থার্ড গুলোতে, পরের গুলোতে আসি। পরেরটাতে দেখ, এর যে টার্ম গুলো আছে, এটা টার্ম এরকম ভাবে বলা খুব মুশকিল। আবার সেই বললাম নাম্বার লাইন টানতে হবে, এটা 0। ঠিক আছে? প্রথম টার্মটা হচ্ছে -1, -1 মানে এইখানে, এইটা। তারপরটা হচ্ছে হাফ। আচ্ছা, হাফ, এটাকে 1 করলাম, তাহলে হাফ হচ্ছে এইটা। তারপরটা কি? -1/3, -1/3 মানে এইখানে কিছু একটা, ঠিক আছে? তারপরটা হচ্ছে 1/4, 1/4 মানে হচ্ছে এইখানে কিছু একটা, ঠিক আছে? তার মানে দেখ, এইখানে যে টার্ম গুলো, এরপর তুই নিজেরা ভেবে দেখে নে, যে টার্ম গুলো কি করছে? অসিলেট করছে, দে আর অসিলেটিং অ্যারাউন্ড 0। ঠিক আছে? কি করছে? অসিলেট করছে, দে আর অসিলেটিং অ্যারাউন্ড 0। হ্যাঁ, অসিলেটিং অ্যারাউন্ড 0, বাট অসিলেটিংটা কি, যে তার যে পিরিয়ড যদি বলিস তারকে, সেটা দ্যাট ইজ ডিক্রিজিং, সেটা কনস্ট্যান্ট নয়। এটা যদি এরকম ভাবে অসিলেট করতে, একবার -1, একবার +1, একবার -1, একবার +1, আমি তখন বলতাম কিছু হচ্ছে না, কিছু করার নেই। কিন্তু এখানে অসিলেট করছে একটা 0, মানে একবার হচ্ছে মাইনাস সংখ্যা, একবার প্লাস সংখ্যা, একবার মাইনাস সংখ্যা, একবার প্লাস সংখ্যা, অসিলেটিং। কিন্তু যে অসিলেটিং এর যে পিরিয়ড ব্যাপারটা যে বলি, দ্যাট ইজ ডিক্রিজিং এভরি টাইম। ঠিক আছে? কারণ একবার -1 হয়েছে, দেন +1/2 হয়ে গেছে, মানে তুই যদি অ্যাবসলিউট ডিস্টেন্স যে 0 থেকে মেজার করিস, সেই ডিস্টেন্স ইজ অলওয়েজ ডিক্রিজিং। এবং হতে হতে, ডিক্রিজ হতে হতে, এটা আলটিমেটলি 0-র খুব কাছাকাছি সে চলে আসছে। এবং এটাও তাহলে সেই হিসাব মতো 0-র দিকে যাচ্ছে, এবং এটাকেও বলা হয় দিস ইজ কনভার্জিং টু 0। তাহলে সেকেন্ড যে সিকোয়েন্স এন্ড থার্ড সিকোয়েন্স, এই দুজনেই কিন্তু 0-র দিকে কনভার্জ করছে। দুজনের একটা মিল রয়েছে, যে 0-তে কেউই যেতে পৌঁছাতে পারছে না। কিন্তু আবার একটা পার্থক্য রয়েছে, যে সেকেন্ডটার সমস্ত টার্ম ছিল পজিটিভ, অল টার্মস ওয়ার পজিটিভ। এই যে সিকোয়েন্সটা, এই যে 1/2, 1/3 এগুলো, কিন্তু এই যে থার্ডটার একটা টার্ম, একটা পজিটিভ, একটা নেগেটিভ, মানে দে আর অল্টারনেটিং সিকোয়েন্স। এটা এই ধরনের সিকোয়েন্সকে আমরা নাম দিই অল্টারনেটিং। অল্টারনেটিং কেন না, তাদের সাইন ইজ অল্টারনেট করছে, যে সাইনটা, এই যে প্রত্যেকটা টার্মের যে সাইন সিকোয়েন্সে, দ্যাট ইজ অল্টারনেটিং। সো তাই জন্য, এবং অল্টারনেট হয়েও সেটা কিন্তু 0-র দিকে এগিয়ে যাচ্ছে, আলটিমেটলি 0-র দিকে এগিয়ে যাচ্ছে। অসিলেট করলো, এটা
একটা মানে সিউডো অসিলেশন একটা মানে থাকলেও কিন্তু আলটিমেটলি এটা জিরোর দিকে চলে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে। আচ্ছা, আর লাস্টেরটা না মানে এইটা করেসপন্ডিং। তো এটা হলে এর যে টার্মগুলো, এর টার্মগুলো কি দাঁড়াচ্ছে, এর টার্মগুলো দাঁড়াচ্ছে, দেখ প্রথমটা 0। আচ্ছা আমি এইটা মুছি, নালে বোঝা যাবে না, এইটা মুছি। আচ্ছা আচ্ছা, এটার আমি নাম্বার লাইনটা টানছি, এটা ধর আমাদের নাম্বার লাইন। এর প্রথম টার্মটা 0, ঠিক আছে, এটা 0। তার পরের টার্মটা কত না, তার পরের টার্মটা হচ্ছে 1 মাইনাস হাফ। 1 মাইনাস হাফ বেসিক্যালি হয়ে যাচ্ছে হাফ, তার মানে এরকম কিছু একটা টার্ম। আচ্ছা, তার পরের টার্মটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/3 এবং সেটা হচ্ছে 2/3 এবং তার আগে একটা মাইনাস আছে। এবার 2/3 টার্মটা এই যে ডিস্টেন্স, এর থেকে একটু বেশি ডিস্টেন্সে রয়েছে কিন্তু উল্টো দিকে, এইটা মাইনাস 2/3। ওকে, তার পরের টার্মটা হয়ে যাচ্ছে 3/4, 3/4 হয়ে যাচ্ছে কিন্তু আরেকটু দূরে, কিন্তু সেটা পজিটিভ। তাহলে তুই খেয়াল করে দেখবি যে এই এই জায়গাটাকে যদি +1 বলিস আর এই জায়গাটাকে যদি -1 বলিস, তাহলে এই যে সিকোয়েন্সের যে টার্মগুলো অসিলেট করছে, একবার এদিকে আসছে একবার এদিকে আসছে, কিন্তু যে অসিলেশনের যে পিরিয়ড সেটা কিন্তু ইনক্রিজ করছে, দ্যাট ইজ ইনক্রিজিং। ঠিক আছে, একবার এদিকে আসছে একবার এদিকে আসছে কিন্তু ইনক্রিজ করছে, ইনক্রিজ করতে করতে কোন দিকে যাচ্ছে, এইদিকে তোর -1 এর দিকে যাচ্ছে, এদিকে হচ্ছে +1 এর দিকে যাচ্ছে। তার মানে এটা এদিকে -1 কে থেকে ঝাঁপ খেয়ে ওদিকে চলে যেতে পারছে না, মানে -1 এর থেকে আর ছোট হতে পারছে না, এদিকে হবে না। আর সিমিলারলি এটা +1 কে ক্রস করে এদিকে আর যেতে পারবে না। ঠিক আছে, তার মানে টার্ম গুলো করসপন্ডিং আস্তে আস্তে এই এদিকে হচ্ছে -1 এর দিকে এগিয়ে যাচ্ছে, আর এদিকে টার্ম গুলো সমস্ত +1 এর দিকে এগিয়ে যাচ্ছে। এরকম একটা সিচুয়েশন আসছে। ওরা যদি দরকার হয় এই যে টার্ম গুলো, এটাই তো একদম ঠিক কথা দিদিমা, স্কুলে হুককে ক্লাস করে গেছে বোঝে না। এই কে আছিস তুই, ইয়ে কর, মিউট কর, মাইক্রোফোন মিউট কর। হ্যাঁ, তো যাই হোক, দিয়ে তাহলে যে টার্ম গুলো আমরা দেখতে পাচ্ছি, টার্ম গুলো করসপন্ডিং -1 আর +1 এর দিকে এগিয়ে যাচ্ছে। এবং এখানে যে পিরিয়ড যেটা বলছিলাম, এটা আগের এটার থেকে একটু পার্থক্য যেটা হচ্ছে, সেই পিরিয়ডটা করসপন্ডিং ইনক্রিজ করছে অল্প অল্প করে, কিন্তু অল্প অল্প ইনক্রিজ করলে কোনোদিন এদিকে লেফট সাইডে -1 কে ক্রস করছে না আর এদিকে রাইট সাইডে 1 কে ক্রস করছে না। সুতরাং এইটা বেসিক্যালি যে টার্ম গুলো আলটিমেটলি দুটো জায়গায় যাচ্ছে, একটা +1 এর দিকে যাচ্ছে কিছু টার্ম, আর একটা কিছু টার্ম হচ্ছে -1 এর দিকে যাচ্ছে। ঠিক আছে, এরকম একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে, মানে দুটো জিনিস আসছে। এই ধরনের জিনিসকে আমরা কনভার্জেন্ট বলি না। যখনই একের বেশি জায়গায় যাবে তখন সেই জিনিসটাকে আমরা কনভার্জেন্টের মধ্যে ফেলি না। এটাকে আমরা কনভার্জেন্ট বলি, এটাকে আমরা কনভার্জেন্ট বলি, এটাকে কনভার্জেন্ট বলি, এটাকে কনভার্জেন্ট বলি না। এটাকে আমরা বলি বেসিক্যালি অসিলেটিং সিকোয়েন্স। আর লাস্টেরটা তোরা যদি দেখিস, লাস্টেরটা তোরা যদি প্লট করিস, লাস্টেরটা দেখবি এটা যদি 0 হয়, এটা করসপন্ডিং টার্ম গুলো পরের পর এগিয়ে যাচ্ছে এদিকে। ঠিক আছে, কারণ প্রথমটা দেখ 3, তারপরেরটা হচ্ছে 8, তারপরেরটা হচ্ছে 15, মানে পরের পর টার্মটা এগিয়ে যাচ্ছে। সুতরাং এই যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছিস, এটা ইটস গোয়িং টুয়ার্ডস +∞, এইটা ঠিক আছে, +∞ দিকে চলে যাচ্ছে। তার মানে এটা এই সিকোয়েন্সটা কোনো ফাইনাইট টার্মের দিকে যাচ্ছে না। এটা এই ধরনের আমরা সিকোয়েন্সকে আমরা কনভার্জেন্টও বলি না, এদেরকে আমরা বলি ডাইভার্জেন্ট। তার মানে তোরা বেসিক্যালি তিন ধরনের সিকোয়েন্সের মানে নেচার, তার সম্পর্কে তোদেরকে আমি বললাম। 1 নম্বর যেটা বললাম কনভার্জেন্ট, 2 নম্বর হচ্ছে অসিলেটিং, আর 3 নম্বর হচ্ছে ডাইভার্জেন্ট। এই অসিলেটিং আর ডাইভার্জেন্টকে অনেকে একসাথে বলে নন কনভার্জেন্ট। ঠিক আছে, অসিলেটিং প্লাস ডাইভার্জেন্ট, এটা হচ্ছে নন কনভার্জেন্ট। ঠিক আছে, এর মধ্যে ফেলে। তাহলে ডাইভার্জ করা মানে হচ্ছে করতে করতে কোনো হাই ভ্যালুর দিকে এগিয়ে যাওয়া, মানে +∞ দিকে এগিয়ে যাওয়া। অসিলেটিং মানে কোন একটা দিকে নির্দিষ্ট দিকে না গিয়ে একাধিক দিকে চলে যাওয়া।
আর কনভার্জেন্ট মানে হচ্ছে পার্টিকুলারলি কিছু দিকে যাওয়া, মানে কোন একটা দিকে যাওয়া, কিছু না মানে কোন একটা পার্টিকুলার দিকে যাওয়া, সেটা এইভাবে হতে পারে। সো এইভাবে এই জিনিসগুলো হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্সের ব্যাপার। কিন্তু যেটা আমরা এবার আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স। এগুলো তো আমি এক্সাম্পল দিয়ে বললাম, কিন্তু হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ডেফিনিশন অফ কনভার্জেন্ট সেটা পড়তে গেলে এইভাবে পড়তে হবে। আচ্ছা, এইটা হচ্ছে ডেফিনিশন, মানে ম্যাথমেটিক্যাল ডেফিনিশনে তোরা যদি আসিস, দিস ইজ দ্য ডেফিনিশন অফ কনভার্জেন্ট সিকোয়েন্স। কি তার ডেফিনিশনটা কি? দেখে হাতি ঘোড়া অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু কিছু নেই, খুব সহজ। কনভার্জেন্ট মানে হচ্ছে তোদেরকে যে জিনিসটা বুঝলাম বা তোরা এক্সাম্পল গুলো থেকে তোরা যে জিনিসটা বুঝলি সেই জিনিসটাই একটা সার্টেন নাম্বারের দিকে এগিয়ে যাচ্ছে। সেই নাম্বারটা কি? দ্যাট নাম্বার ইজ এল। এই যে এল, এল লেখা আছে, এল লিখেছি দেখ, এই যে লেখা আছে, সেই এলটা হচ্ছে দ্যাট নাম্বার। তাহলে কি হচ্ছে, কিভাবে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করছি, যে এক্সএন মানে ওই সিকোয়েন্সের কোন একটা টার্ম, সেটা কোন টার্ম, এক্সএন মানে nth টার্ম। এখন এনটা কত, কি কিরকম টার্ম সেটা পরে বলছি, এর নেচারটা সম্পর্কে বলছি, যে এক্সএন মাইনাস এল ইজ লেস দেন এপসাইলন। কেন? এপসাইলনটা কি জিনিস? এপসাইলনটা হচ্ছে একটা নাম্বার যেটা কিন্তু খুবই ছোট নাম্বার এবং পজিটিভ নাম্বার, খুবই ছোট। এবার কি হলো, তুই ধর তোর কাছে যে সিকোয়েন্সের প্রচুর টার্ম আছে, x1 x2 x3 এরকম করে করে প্রচুর টার্ম আছে। তো আমরা চেক করলাম কি, যে সিকোয়েন্সে প্রথম কিছু টার্মকে ছেড়ে দিয়ে, হতে পারে প্রথম কিছু টার্ম তার মধ্যে ইনক্লুড হতে পারে, কিন্তু ইন জেনারেল বলছি, কিছু টার্মকে ছেড়ে দিয়ে সার্টেন একটা জায়গার পর থেকে যত টার্ম সিকোয়েন্সের যত টার্ম আছে সমস্ত টার্ম আর ওই এল এর ডিফারেন্স, ওই যে আমরা এপসাইলনটা ধরেছি, সেই এপসাইলনের থেকেও যদি ছোট হয়, তাহলে আমরা বলবো সিকোয়েন্সটা কনভার্ট করছে, এবং সেই কনভার্ট কোথায় করছে, এই এল তে করছে। আমি জিনিসটাকে আবার একবার ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি, এইগুলো মুছে দিয়ে, তাহলে ডেফিনেশনটা তোরা বুঝতে পারবি। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে দেখ, তোদেরকে আমি যেটা বলছি সেটা হচ্ছে সিকোয়েন্সের যে টার্ম গুলো, সেটাগুলো আমি পরের পর কতগুলো টার্মকে লিখছি। ধর x1 x2, এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, অঙ্ক করতে লাগবে, এই ডেফিনেশনটা খুব পরিষ্কার করে বুঝে নে। ধর সিকোয়েন্সটা তো এরকম, x1 x2 x3 ডট 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 করে কোথাও একটা xn রয়েছে, তারপর টার্মটা xn প্লাস 1, যেমন 2 এর পর 3, 2 এর 2 প্লাস 1, সেরকমই এটা n এর ভ্যালু যা খুশি হতে পারে, xn প্লাস 1 সেরকম ভাবে রয়েছে, এরকম ইনফিনিটি প্রচুর টার্ম রয়েছে। আমাদের ডেফিনিশন বলছে কি, আমি প্রথমেই একটা এপসাইলন সিলেক্ট করে নিলাম গ্রেটার দেন 0, আর ওই সিকোয়েন্সের যে লিমিট সেটাকে আমরা এল বলে ডিফাইন করলাম, এল, ঠিক আছে, স্মল এল। এবার আমি দেখতে পাচ্ছি, ধর এই জায়গা থেকে, মানে এন এর কোন একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, মানে ধর এটা ধর সাপোজ এন এর ভ্যালু হচ্ছে ধর n0, ঠিক আছে, আমি করলাম কি, এই xn মাইনাস এই জায়গাতে xn0 মাইনাস এল, এই বিয়োগফলটা দেখলাম, এখানেও xn0 প্লাস 1 মাইনাস এল, এই ডিফারেন্সটা দেখলাম, বা তার পরের গুলোতে দেখলাম, বা এইখানেও দেখলাম, ধর এই x1 মাইনাস এল, এইখানেও দেখলাম x2 মাইনাস এল, এরকম ভাবে সমস্ত জায়গায় এখানেও দেখেছি। দেখতে দেখতে দেখলাম এন এর কোন একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, এন এর কোন পার্টিকুলার ভ্যালু বলতে এখানে এন ভ্যালু 1 2 3 এরকম করে n0 প্লাস 1, এখানে আরো সমস্ত এন এর ভ্যালু রয়েছে, ধরলাম এই এন এর এই জায়গার পর থেকে, মানে এন এর ভ্যালু n0 বা n0 থেকে বড় সবার জন্য এই যে ডিফারেন্সটা এইখানে লেস দেন এপসাইলন হয়েছে, এদিকে সমস্তগুলো লেস দেন এপসাইলন হয়েছে। এগুলো কিন্তু লেস দেন এপসাইলন হয়নি, এগুলো লেস দেন এপসাইলন নয়, এগুলো লেস দেন এপসাইলন নয়, প্রথম কিছু টার্ম, প্রথম কিছু ফাইনাইট নাম্বার অফ টার্ম, এখানে ফাইনাইট টার্ম রয়েছে, ফাইনাইট। কিন্তু
এইখানে এর পর থেকে যত টার্ম রয়েছে এটা হচ্ছে ইনফাইনাইট। ইনফাইনাইট কেন? দেখতে পাচ্ছি যেটা সিকোয়েন্সটা নর্মাল সিকোয়েন্সের ডেফিনেশন অনুযায়ী এটা ইনফিনিটি অব্দি এগিয়ে যায়। তার মানে প্রিভিয়াস কিছু ফাইনাইট টার্ম বাদ দিয়ে পরের যত ইনফাইনাইট টার্ম আছে সেই সব ক্ষেত্রে সেই টার্মটা আর এল এর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা ইজ অলওয়েজ লেস দ্যান এপসাইলন। মানে আমরা যে এপসাইলনটা আরবিটারি প্রিচুজেন পজিটিভ এপসাইলন ধরা ছিল তার থেকেও ছোট। তার মানে ফর অল ইন গ্রেটার দ্যান ইন জিরো, এই যে সিকোয়েন্সের টার্ম সেই টার্ম থেকে যে এল এর যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা ইন এপসাইলনের থেকে ছোট। আর এই ডিফারেন্স যখনই শব্দটা বলছি তখন এই মডুলাস জিনিসটা আমরা ইউজ করব। ঠিক আছে, তো এইটা যদি হোল্ড করে তাহলে আমরা বলবো যে সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জেন্ট এবং দিস ইজ কনভার্জিং টু এল। এলটা কি? এই এলটা হচ্ছে অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে একটা সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট ইফ দেয়ার এক্সিস্ট একটা এল রিয়েল নাম্বার যে সাজ দ্যাট যে এপসাইলন যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে দেয়ার এক্সিস্ট এন্ড ইন জিরো। তার মানে এক মিনিট, হ্যাঁ বলো। না না না, আজকে যাবো না, আজকে তো ম্যাডাম থাকবেও না পরে। কাল কি হবে না, সোমবারই যাবো ভাবছি। হুম। আচ্ছা আচ্ছা, তাহলে সোমবার বা মঙ্গলবার করে দেখো, মানে সোমবার যদি না দেখো কয় ফিরবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাই আসো, তাহলে আর কি করা যাবে। আচ্ছা। হ্যাঁ না, আজকে থাকবে না, আমি বিয়ে করলাম, বেশিক্ষণ আজকে থাকবে না। ঠিক আছে, না এই করে লাভ নেই। হুম, ওকে ওকে। হ্যাঁ হ্যালো, যাই হোক, তাহলে সিকোয়েন্সে তাহলে এই যে কনভার্জেন্ট ক্রাইটেরিয়া, এই কনভার্জেন্ট ক্রাইটেরিয়াটা তো তাহলে মোটামুটি বুঝতে পেরেছিস কি বল, বা কি প্রবলেম আছে বল? কনভার্জেন্টের ডেফিনেশন কি ক্লিয়ার? হ্যালো, হ্যালো। কনভার্জেন্টের যে আমি যেটা বললাম সেটা কি সবার কাছে ক্লিয়ার? হ্যালো, কনভার্জেন্টের ডেফিনিশন কি ক্লিয়ার হয়েছে? তোদের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো, নেটওয়ার্ক, সবার নেটওয়ার্ক কিছু নাকি রে? হ্যালো, স্যার আমার নেটওয়ার্ক খুব প্রবলেম করে বাড়িতে। হ্যাঁ বুঝতে পারছি, আজকে কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না, সবাই মোটামুটি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে দেখছি আজকে। হ্যাঁ খুব মুশকিল তো, ওদের পড়াবো কি করে রে? তো যাই হোক, মানে আমি যেটা বলেছি কি শুনতে পেয়েছিস তোরা? মানে সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, কনভার্জেন্ট আমি যেটা বললাম সেটা কি ক্লিয়ার হয়েছে? মানে আমি জানি না, মানে ক্লিয়ার করার চেষ্টা করছি, তোরা কি শুনতে পেয়েছিস কিনা বা বুঝতে পেরেছিস কিনা আমি কিছু বুঝতে পারছি না।
তাহলে কি আজকে কি তাহলে কি আর কন্টিনিউ করবো? আমি মনে হচ্ছে আমি আর আজকে বোধহয় এখানে স্টপ করে যাওয়া ভালো। আমি আজকে এখানে ছেড়ে দিলাম, তাহলে পরের দিন দেখবো তাহলে, কারণ কেউ বুঝতে পারছি না, বুঝতে পারছি সমস্যা হচ্ছে। হুম।